হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রথমেই আজ রথযাত্রার শুভেচ্ছা জানাই প্রত্যেক শ্রোতা বন্ধুদের। আশা করি সবাই ভালোই আছেন। চলে এলাম আজ শুক্রবারের সন্ধে ৮টার গল্প নিয়ে। আজকের গল্প একলা প্রেমিক। গল্পের লেখিকা অবশ্যই অন্তরা, আর গল্প পাঠেও রয়েছে আজ অন্তরা নিজেই। অন্যান্য চরিত্রে অন্তরার সঙ্গে আজ আমি তো রয়েইছি। সঙ্গে রয়েছে সৌর্য মজুমদার, মেনহাজুল আলম, চৈতালি এবং মৌ গাঙ্গুলি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। ও না 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 দাঁড়ান, গল্প শুরুর আগে আর একবার মনে করিয়ে দেব না, ভালোবাসার মরশুমের আরও একটা নতুন ভেঞ্চার, ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা। প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকছি সেই চ্যানেলে। কি বললেন, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করাই হয়নি? ওমা, খুঁজেই পাননি? তাহলে আর কোনো কষ্ট করতে হবে না, চটপট চলে যান এই গল্পের ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি চ্যানেলের লিংক দিয়ে রেখেছি। চটপট সাবস্ক্রাইব করে নিন আর অপেক্ষা করুন আগামী শনিবার রাত্রি 11টার জন্য। চলুন এবার শুরু করা যাক আজকের গল্প একলা প্রেমিক। ধীর গতিতে স্টেশনে ঢুকছে ট্রেন। ট্রেনের দরজায় দাঁড়িয়ে সুলগ্না চোখ রাখল প্ল্যাটফর্মের দিকে। চোখ পড়ল হলুদ রঙের বোর্ডটায়, স্পষ্ট করে লেখা মেটেল ডাঙা। সময়টা দুপুরের, তাই হয়তো চারিদিক নিস্তব্ধ। স্টেশনের একটাই মাত্র প্ল্যাটফর্ম, সেখানে মিষ্টি দুটো ছাগলছানা ছাড়া আর কারোরই দেখা পেল না সুলগ্না। বাধ্য হয়ে ভারী ট্রলি ব্যাগটা টানতে টানতে এগিয়ে গেল ও। স্টেশন থেকে বেরিয়ে একটু এদিক ওদিক তাকালো। আশপাশে কোথাও একটা রিক্সা বা টোটো কিছুই দেখতে পেল না। চতুর্দিকে শুধুই কাঁচা রাস্তা, দু একটা সাইকেল আর হয়তো গরুর গাড়ি দু একটা হেলে দুলে এগিয়ে চলেছে গন্তব্যে। একটু চিন্তায় পড়ে গেল ও। ফোনটা ব্যাগ থেকে বার করতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একপাশ থেকে একটা টোটো এসে থামল ওর সামনে। টোটোতে বছর 17-18 একটা ছেলে, পরনে রংচটা একটা টি শার্ট আর মাথায় এলোমেলো রুক্ষ চুল, কানে হেডফোন গোঁজা, চোখে কালো চশমা। সুলগ্না একটু চমকে গেল, কিরকম অদ্ভুত একটা সেজেছে ছেলেটা। কিন্তু এইটুকু বয়সে টোটো চালাচ্ছে, এই বয়সে তো বই খাতা নিয়ে ওর স্কুলে যাওয়ার কথা। ছেলেটার চোখে মুখে বেশ একটা পাকা পাকা ভাব। কি করবে বুঝতে পারল না সুলগ্না। তবু আশপাশে আর কোনো টোটো নেই দেখে বাধ্য হয়ে এগিয়ে গেল ওর দিকেই। এই যে ভাই, বলছি মেডেলডাঙ্গা প্রাইমারি স্কুল যাবে? না না, এখন যাব না। কেন, একটু নামিয়ে দিতে পারবে না? না না, রাস্তা ওই দিকের খুব খারাপ, টোটোর চাকা বসে যেতে পারে কাদায়, ওসব ঝামেলা নিতে পারবো না। চলো না ভাই, এই গ্রামে আমি একদম নতুন, কিছুই চিনি না। তো আমি কি করব? জানেন, এই গোটা গ্রামে একমাত্র আমার টোটোই ভরসা। সবার বিপদে আপদে আমাকেই ছুটতে হয়, টোটো বিগড়ে গেলে চাপ হবে। আমিও তো বিপদেই পড়েছি ভাই, ওই স্কুলের সামনেটা নামিয়ে দেবে তাহলেই হবে। স্কুলে যেতে চাইছেন কেন, ভর্তি হবেন নাকি? এতক্ষণ বেশ নরম সুরেই কথা বলছিল সুলগ্না,
কিন্তু ছেলেটা রগড় করছে দেখে মাথাটা গরম হয়ে গেল। আমি ওই স্কুলে জয়েন করতে এসেছি, নতুন দিদিমণি। শুনেই চটপট হেডফোন চশমা খুলে ফেলল ছেলেটা। দ্রুত গতিতে নেমে গামছা দিয়ে টোটোর সিটগুলো মুছতে শুরু করলো। ওহো, তাই বলুন। আপনি দিদিমণি, আগে বললে তো এত কথা বলতামই না। আসলে বুঝতেই পারছেন, একটাই টোটো তো, সামলে চালাতে হয়। উঠুন উঠুন, আপনাকে এখনই পৌঁছে দিচ্ছি। চলো। অল্প হেসে টোটোয় উঠে পড়ল সুলগ্না। স্টেশন ছেড়ে বেরিয়ে আসতেই প্রকৃতির এই অসম্ভব সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেল ও। দূর দিগন্ত জুড়ে সবুজের ছোঁয়া, কাঁচা রাস্তার ধারে ছড়িয়ে থাকা ধানের ক্ষেত, মাঝে মাঝে খড়ের গাদা, পাখিদের ডাক আর মিষ্টি শীতল একটা হাওয়া মনটাকে যেন জুড়িয়ে দিচ্ছে। কোথাও কোনো ব্যস্ততা নেই, কোথাও কোনো যানবাহনের শব্দ নেই, শুধুই প্রকৃতি যেন নিজস্ব সুরে গেয়ে চলেছে তার গান। শহরের ধোঁয়া ধুলোর বাইরে এই গ্রাম যেন নিঃশব্দে নিজের কথা বলে চলেছে। বিশুদ্ধ বাতাস বুকে ভরে নিঃশ্বাস নিতে নিতে মুহূর্তে মনটা হালকা হয়ে গেল সুলগ্নার। খুব এক্সাইটেড লাগছে, কারণ আজ থেকে এই গ্রাম, এই নির্জনতা আর এই সুন্দর পরিবেশ সব মিলিয়ে এক অন্য রকম শুরু সুলগ্নার জীবনে। এই প্রথম কোনো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও। সেই ছোট্ট থেকে দেখে আসা স্বপ্নটা আজ সত্যি হতে দেখতে পাচ্ছে সুলগ্না। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা নাকি অন্য কোথাও? কলকাতা। আপনি থাকবেন এখানে না রোজ আসবেন? কলকাতা থেকে এত দূর যাওয়া আসা করা তো সম্ভব নয়, তাই থাকবো। ও, তাহলে তো থাকার জন্য একটা বাড়ি লাগবে। স্কুলের আশেপাশে তো তেমন। বাবা, তুমি পড়াশোনা বাদ দিয়ে এই সবই করে বেড়াও দেখছি। তা তোমার বয়স কত? আমার এই 16-17 হবে। লেখাপড়া করো না? না, ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিলে? কেন? কি করব বলুন, বাড়িতে টানাটানি। বাবার শরীরটা ভালো না, মা লোকের বাড়ি কাজ করে। ভাবলাম মা বাবাকে সাহায্য করব। তা সে কবে পড়াশোনা শেষ হবে, চাকরি পাবো, ততদিনে বাবা মা যদি ফুটে যায়। তাই ভাবলাম গ্রামে তো এখনো টোটো আসেনি, আমি একখানা কিনেই ফেলি। এইটুকু বয়সে বেশ বড় বড় কথা বলো তো তুমি। কিছু কিছু মানুষকে সময়ের আগেই বড় হয়ে যেতে হয় দিদিমণি। তা টোটো কেনার টাকা কোথায় পেলে? বিক্রম দাদা, আমাদের পঞ্চায়েত প্রধানের ছেলে, আমাকে শহরে নিয়ে গিয়ে কিনে আনলো। খুব ভালো মানুষ দাদা। শহরে পড়াশোনা করতো, এখন গ্রামের লোকেদের সেবা করে। ওসব কি এমজিও করে না কি? ওটা এমজিও নয়, ওটা এনজিও। এই সাবধানে সাবধানে! হঠাৎ করেই সামনে একটা বাইক এসে দাঁড়িয়ে পড়লো। কোনো ক্রমে ব্রেক কষে দাঁড়িয়ে পড়লো টোটোর ছেলেটা। ওই কিরে গজা, কোথায় চললি রে? ফাজিল হেসে বাইকে বসে থাকা 28-29 বছর বয়সী একটা শ্যামবর্ণ ছেলে কথাগুলো বলে উঠল। আবার গজা বললে? অগ্নিদা, বলেছি না কতবার, নামটা গজেন, গ জয়কার ন, গজেন্দ্রনাথ দত্ত। আর আমিও বলেছি না কতবার, নামটা ছোট কর, ছোট। ওই গজেন্দ্রনাথ বললে মনে হয় তুই টোটো নয়, সরকারি অফিসের কেরানির চাকরি করিস। তুমিও না অগ্নিদা, কখনো মানুষকে মান ইজ্জত দিতে পারো না। ওরে, ইজ্জত দেওয়া যায় না রে বাবা, কামিয়ে নিতে হয়, বুঝলি? বুঝেছি। এখন একটু সাইড দেবে, দিদিমণিকে স্কুলে পৌঁছে দিতে হবে। এবার খেয়াল হলো অগ্নির। টোটোতে বসে এক ভদ্রমহিলা। অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে রইল অগ্নি। এ তো একেবারে পরীর মতো সুন্দর। কিছু না ভেবেই বলে ফেলল ও। আরে কি রে গজা, তোর টোটোতে আজকাল মা সরস্বতী স্বয়ং উঠে বসছেন রে। তা হাঁসটা কোথায় রে, দেখতে পাচ্ছি না তো। এরকম কথা শুনেই সুলগ্না গম্ভীর মুখে অগ্নির দিকে তাকালো। তারপর বেশ ধমকে বলে উঠল, গজেন ভাই,
টোটোটা একটু চালাবে দয়া করে? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, হ্যাঁ। আরে আপনি রেগে গেলেন বুঝি? বলেছি তো মা সরস্বতী, বিদ্যার দেবী। এটা তো কমপ্লিমেন্ট ম্যাডাম, রেগে যাচ্ছেন কেন? আরে অগ্নিদা, এসব কি বলছো তুমি? জানো উনি আমাদের স্কুলের নতুন দিদিমণি, শহর থেকে বদলি হয়ে এসেছেন। ওহো, বুঝেছি। শহরের সরস্বতী, তাই তো এমন বুদ্ধির আলো ঝলমল করছে চোখে মুখে। তার দিদিমণি, আমাদের এই গ্রামে আপনাকে স্বাগতম। কোনো কিছু প্রয়োজন পড়লে অবশ্যই স্মরণ করবেন, হাজির হয়ে যাব। কথাগুলো বলেই পাশ কাটিয়ে বাইক নিয়ে চলে গেল অগ্নি। সুলগ্না কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। ইস, এই সুন্দর গ্রামটায় এরকম অসভ্য লোকও রয়েছে। দেখতে তো ভদ্র সভ্য, কিন্তু কাকে কি বলতে হয়, কতটা বলতে হয় কিছুই জানে না। চলতে শুরু করেছে গজেনের টোটো। সেই সময়েই আবার শুনতে পেল সুলগ্না, এই গজা, সাবধানে চালাস, বেশি দেরি করিস না, না হলে দিদিমণি ভাববেন গ্রামে সব ছেলেরাই আমার মতো বেয়ারা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খালি খালি জ্ঞান দেয়। ঘুরে দেখতে গেল সুলগ্না। ততক্ষণে ওদের টোটোর পাশ কাটিয়ে আবারও হাওয়ার গতিতে বেরিয়ে গেল বাইক। মনে মনে বলে উঠল সুলগ্না, অসভ্য বেয়াদব ছেলে। কেটে গেছে প্রায় 3 দিন। গজেনের তদারকিতেই একতলা একটা ছোট্ট বাড়ি ভাড়া পেয়ে গিয়েছে সুলগ্না। স্কুলের খানিকটা কাছাকাছি বলা যেতে পারে। এই গ্রামের প্রাথমিক স্কুলে এখন শিক্ষক শিক্ষিকা নিয়ে মাত্র 3 জন। তার মধ্যে একজন এখানকারই বাসিন্দা, আর একজন ট্রেনে যাতায়াত করেন। ছাত্রছাত্রী সংখ্যা খুব বেশি নয়, কিন্তু স্কুলটা বেশ গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আশেপাশের কয়েকটা গ্রামের প্রাইমারি স্কুলের থেকে এই প্রাইমারি স্কুলটা বেশ ভালো। আজ আর কাল ছুটি, পরশু থেকে ক্লাস আবার শুরু। নতুন ক্লাস মানেই তো নতুন ছাত্রছাত্রী আর এক গাদা দায়িত্ব সুলগ্নার। বাড়িটা ভাড়া নিয়েছে ঠিকই, কিন্তু কিছুই এখনো গুছানো হয়নি। তাই আজ ভেবেছে রান্নার সরঞ্জাম, দরকারি জিনিসপত্র আর ঘরদোরগুলো একটু গোছাবে। এই ভাবনা নিয়েই গজেনকে ফোন করবে বলে বারান্দায় এলো সুলগ্না। বাড়িটার পিছন দিকে এই বারান্দাটা এক্কেবারে ছবির মতন। সামনেই খোলা ধান ক্ষেত, আর যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। আকাশটা ঘন নীল, যেন কেউ জল রঙে আকাশের ছবি এঁকেছে। বর্ষাকাল হলেও আজকের সকালটা খুব সুন্দর, এক্কেবারে নির্মল আর শান্ত। গত রাতের বৃষ্টির পর চারিদিকে একটা স্নিগ্ধ ঠান্ডা ভাব। হালকা হাওয়ায় চুল উড়ে যাচ্ছে সুলগ্নার। চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নেয় ও। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন স্কুল, এই সব কিছু নিয়ে মনের মধ্যে যে অজানা দুশ্চিন্তাগুলো কাজ করছিল, এই স্নিগ্ধ সকালের ঠান্ডা হাওয়া তার ওপর যেন শান্তির পরশ বুলিয়ে দিল। শহরের কোলাহল থেকে অনেক দূরে নিজের সঙ্গে নিজের মতো একটা সকাল কাটাচ্ছে সুলগ্না। কিন্তু সুলগ্না জানে না, ঠিক সেই মুহূর্তেই বারান্দার ঠিক উল্টো দিকের ধান ক্ষেতের সামনেই পুরনো একটা অশ্বত্থ গাছের পিছন থেকে দুটো লোভী চোখ ওর দিকেই তাকিয়ে আছে। আপাদ মস্তক যেন গিলছে সুলগ্নাকে। মাথা থেকে কোমর, কোমর থেকে পা একটা ঠান্ডা বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে কেউ। একটা নোংরা কল্পনার পরতে পরতে ওকে মেপে নিচ্ছে। সুলগ্না টের পায় না, ও তো নিজের মধ্যেই ডুবে। কিন্তু হঠাৎ করে ওর সিক্সথ সেন্স ওকে জানান দিল, কেউ যেন ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এক ঝটকায় চোখ খুলে ফেলল, এদিক ওদিক তাকালো, বারান্দায়, আশেপাশে, সামনের খোলা মাঠে, কিন্তু কাউকে দেখতে পেল না। আবারও চতুর্দিক নিস্তব্ধ মনে হলো, কিন্তু এবার যেন শরীরটা শিরশির করে উঠল।
এদিকে নীরব একটা হাসি খেলে গেল গভীর চোখ দুটোয়। গাছের পাশ থেকে চুপি চুপি সরে গেল সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সুলগ্নার অস্থিরতা সে ভালোই টের পেয়েছে। দাঁড়াতে আর ইচ্ছা করল না সুলগ্নার। বারান্দা থেকে চলে এলো ঘরে, কিন্তু ঘরে ঢুকেই আঁতকে উঠল। এ কি, আপনি এখানে? আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? দরজা দিয়ে। জানলাটা আমার ঢোকার পক্ষে যথেষ্ট ছোট। তবে সরস্বতী দেবী, যদি বলেন তবে একবার চেষ্টা করে দেখি নাকি? আমি জানলার কথা বলিনি, কিন্তু আপনি এলেন কি করে? দরজা তো বন্ধ ছিল। না, দরজা বন্ধ ছিল না, দরজা খোলা ছিল। আমি তো খোলা দরজা দিয়ে ঢুকলাম। না, আমার পরিষ্কার মনে আছে। আমি সকালে উঠলাম, তারপর দুধওয়ালা দুধ দিতে এলো। আমি দুধটা নেওয়ার পর দরজাটা কি হলো? দুধটা নেওয়ার পর দরজাটা কি হলো? থেমে গেলেন কেন? ভালো করে দরজাটা দেননি, তাই তো? জানি না, কিন্তু আপনি সাত সকালে এখানে কি করছেন? হ্যাঁ, আরে দিদিমণি, আমি এনেছি অগ্নিদাকে। একটা দরকারি কথা বলবে বলছিল। আমার সঙ্গে দরকার? কি দরকার? আর গজেন, তুমি অনুমতি না নিয়ে যাকে তাকে আমার বাড়িতে নিয়ে চলে এসেছো? না মানে খুব দরকার ছিল তো, তাই ভাবলাম তুমি রাগ করবে না। এই দাঁড়া গজেন, দেখুন ম্যাডাম, একটা গরিব ব্রাহ্মণ পরিবারের বিয়ে এই সামনের রবিবার, মেয়ের বিয়ে, কিন্তু ওদের বাড়িতে জায়গা নেই। বর্ষার সময়, প্যান্ডেল খাটানোর খরচ অনেক। এমনিতেই বিয়ের জন্য চাঁদা তুলতে হয়েছে গ্রাম জুড়ে, আমরাই সব তুলেছি আর কি। আমি ভাবছিলাম স্কুল বাড়িটা একদিনের জন্য, জাস্ট ওই একদিনের জন্য যদি ব্যবহার করতে দিতেন, তাহলেই কিন্তু সমস্যাটা মিটে যেত। মানে বিয়ে বাড়ির জন্য আপনি স্কুল নিতে এসেছেন? বিয়ে তো নয় ম্যাডাম, মানে গরিব মানুষের উপকার, তার উপর রবিবার, খাওয়া দাওয়াটাও নিরামিষ। মানে ছেলের বাড়ি বৈষ্ণব, মন্দিরের নিয়ম মেনে সব হবে। স্কুলের কিচ্ছু ক্ষতি হবে না, আমি কিন্তু একদম কথা দিতে পারি আপনাকে। আমি রাজি নই। স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে বিয়ে, গায়ে হলুদ, রান্না বান্না এসব কখনোই হতে পারে না। আর কোনো সমস্যা হলে উপর থেকে তো আমার উপরেই চাপ পড়বে। তার দায় কে নেবে শুনি? আপনি? না দেখুন ম্যাডাম, আপনি যদি ভাবেন সব দায় আমি নিয়ে নিতে রাজি আছি, আপনাকে কিছুই করতে হবে না, আমি সমস্ত পারমিশন। ধন্যবাদ, কিন্তু না, আপনি এখন দয়া করে বেরিয়ে যান আমার বাড়ি থেকে। দেখুন ম্যাডাম, আর একটা বার, অন্তত একটা বার ভেবে দেখলে হতো না? আসলে ওরা খুব গরিব, তাই। আমার কিছু করার নেই। যদি টাকা পয়সা লাগে আমি সাহায্য করতে পারি, কিন্তু লাগবে না ম্যাডাম, ম্যানেজ করে নেব। তবে নেমন্তন্নটা করে যাব, অবশ্যই আসবেন, কেমন? রাগী চোখে অগ্নির দিকে তাকালো সুলগ্না। পিছন ফিরে দরজার দিকে এগিয়ে গেল অগ্নি। তারপর হঠাৎ করেই ঘুরে তাকালো সুলগ্নার চোখে আর বলল, আপনাকে একটা উপদেশ দিয়ে যাচ্ছি ম্যাডাম, তাও বিনামূল্যে। এইভাবে দরজা খুলে রাখবেন না। আপনি এই গ্রামে নতুন, একা মানুষ, বিপদ আপদ চারিদিকে। ভিক্ষুকের বেশে রাবণের সংখ্যাই কিন্তু এখন বেশি ম্যাডাম। এই গ্রামে মেয়েদের জন্য খুব একটা নিরাপত্তা কিন্তু নেই। নিজের কথাই বলছেন বোধহয়। পারমিশন ছাড়া তো আপনি আমার বাড়িতে ঢুকে পড়েছেন আজ। আমি যা করি বা যা বলি তা একেবারে সামনাসামনি করি। ওই লুকিয়ে চুরিয়ে চোরের মতো ওটা আমার অভ্যেস নয়। আর আমার আপনাকে সাবধান করাটা কর্তব্য মনে হলো, তাই করলাম। The rest is completely up to you. অবাক চোখে অগ্নির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে সুলগ্না। লোকটার কি মাথায় ছিট আছে নাকি? কি যে বলে গেল। তবে ওর প্রেজেন্সটা একেবারে ভালো লাগলো না সুলগ্নার। রাগে একেবারে মাথা গরম হয়ে গেল।
সব সময় মুখে একটা ফিচকে হাসি, একেবারে অসহ্য। দিদিমণি, তুমি আজকে বাজারে যাবে বলেছিলে, যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো তো। তুমি একটু বসো, আমি রেডি হয়ে আসি। ঠিক আছে দিদিমণি, আমি টোটোতে অপেক্ষা করছি। সুলগ্না আজ বেশ কিছু জিনিসপত্র কিনে ফেলেছে। সঙ্গে একেবারে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে গজেন। কখনো দরদাম করে দিচ্ছে, কখনো আবার ঠাট্টা করছে দিদিমণির সঙ্গে, আবার কখনো সুলগ্নার ব্যাগটা কাঁধে তুলে নিচ্ছে অবলীলায়। গ্রামের ছোট্ট হাট, রঙিন শাকসবজি, পাটের থলে, আরও কত রকম জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছে গ্রামের মানুষেরা। সব মিলিয়ে একটা অদ্ভুত আনন্দে মনটা ভরে উঠছিল সুলগ্নার। ঠিক সেই সময়েই হাটের মাঝখান থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠ। কারো বক্তৃতা চলছে, কি বলছে তা না শুনেই পাটা আপনা থেকেই থেমে গেল সুলগ্নার। বাহ, গলাটা তো বেশ সুন্দর। আমি জানি কষ্ট হচ্ছে। আমি আপনাদের কথা বলেছি ব্লক অফিসে, কালকেই অফিসার আসবেন। আমি নিজে নিয়ে যাব সব জায়গায়, যাতে দ্রুত কাজ শুরু হয়। আর একটা অনুরোধ, কেউ যদি দেখেন পাশে কোনো বুড়ো মানুষ একা থাকেন, চলতে পারেন না, একটু সাহায্য করবেন। কে বক্তৃতা দিচ্ছে গজেন? বেশ সুন্দর করে গুছিয়ে কথা বলছে তো। ওই যে, তুমি চিনলে না? এটাই তো বিক্রম দাদা। বাবা, সবাই তো একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনছে। তা কে উনি? নেতা? উনি ভগবান ম্যাডাম। এই গ্রামে কারো কিছু দরকার হলে সবার আগে দৌড়ে আসেন উনি। এই আমার টোটো উনিই কিনে দিয়েছেন। শীতকালে কম্বল বিলি, বর্ষায় তিরপল দেওয়া, বাজারে খাবার দাবার বিলি, সবটাই করেন বিক্রম দাদা। সেই জন্যই সবাই ওনাকে এত ভালোবাসে। আচ্ছা। নিজেদের মতো কথা বলতে বলতেই ওরা এগিয়ে যায় টোটোর দিকে। ঠিক তখনই টোটোর সামনে এসে উপস্থিত হয় বিক্রম স্বয়ং। নমস্কার দিদিমণি, আপনি আমাদের প্রাইমারি স্কুলের নতুন দিদিমণি হিসেবে জয়েন করেছেন শুনে খুব ভালো লাগলো। এই গ্রাম ধন্য হয়েছে আপনাকে পেয়ে। ধন্যবাদ। আসলে আমি নিজেই খুশি এমন একটা জায়গায় এসে। নিশ্চিত এই গ্রামে থাকুন, এই গ্রাম ভীষণই নিরাপদ। আর আমরা তো রয়েইছি সব সময়, কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন। আর দিদিমণি, আর একটা বিষয়, আমি চাই এখানকার স্কুলের বাচ্চাদের জন্য যেন কিছু করতে পারি। বই, খাতা, স্কুল ড্রেস যতটুকু পারি আমি দেব। আপনার ইচ্ছেটা সত্যি খুব প্রশংসনীয়। তবে সরকার থেকে ওদের এই জিনিসগুলো তো দেওয়াই হয়, তাই আলাদা করে কিছু লাগবে না। তবুও আপনি মন থেকে কিছু করতে চেয়েছেন, সেটাই যথেষ্ট। আপনি যেমন বলবেন দিদিমণি, কিছু প্রয়োজন হলে আমি আছি। শুধু আপনি দেখবেন এই গ্রামের প্রত্যেকটা বাচ্চা যেন পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। এই তো আমার কর্তব্য বিক্রম বাবু। অনেক ধন্যবাদ। আজ আসি। হ্যাঁ, আসুন। একদিন এই গরিবের বাড়ি কিন্তু পায়ের ধুলো দিতে হবে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই যাব। নমস্কার। টোটোতে উঠে পড়ল সুলগ্না। তারপর এগিয়ে চলল ওর বর্তমান আস্তানার দিকে। হ্যালো। হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না একদম। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? আরে না মা, আমি অনিয়ম করছি না। এখনই তোমায় এখানে আসতে হবে না, এক্ষুনি আসার দরকার নেই। আমি সময় মতো কাউকে দিয়ে তোমায় নিয়ে আসবো এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি ফোন রাখছি, পরে আবার কথা হবে। বাড়ির একমাত্র মেয়ে সুলগ্না, বাবা মায়ের চোখের মণি। কখনো এত দূরে, তাও একা কোথাও এর আগে আসেনিও, তাই মায়ের চিন্তার শেষ নেই। সুলগ্না চাইছিল নিজেকে প্রমাণ করতে, একাই সবটা সামলাতে পারবে কিনা পরীক্ষা করে দেখতে চাইছিল। তাই মাকেও সঙ্গে করে নিয়ে আসেনি। তবু মা তো মাই, সারা দিনে ৩-৪ বার ফোন না করলে তিনি নিশ্চিন্ত হতে পারেন না। মেয়ে ঠিক আছে তো, খেয়েছে তো, কষ্ট পাচ্ছে না তো, এই সব কিছুর উত্তর ঠিকঠাক নিয়ে তবেই ছুটি হয় সুলগ্নার।
সকাল থেকে স্কুলে এসে আজকে পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল। ক্লাস 4 আর 5 প্রায় ফাঁকা, গুটি কয়েক বাচ্চা বসে আছে ক্লাসে, বাকিরা গেল কোথায়? মাথাটা গরম হয়ে গেল। প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পৌঁছলো স্কুলের স্টাফ রুমে। সেখানে রমাদি বসে বসে চায়ে চুমুক দিচ্ছে। রমাদি, ক্লাস 4 আর 5-এ কেউ তো সেরকম আসেইনি, কোথায় গেল বলো তো এতগুলো বাচ্চা? সবাই মাঠে গেছে সুলগ্না, আজ ফুটবল খেলা, ছোটরা ভার্সেস বড়রা, 4-5 বনাম 7-8। কি বলছোটা কি? স্কুল টাইমে ফুটবল ম্যাচ? এত সাহস পায় কি করে ওরা? গ্রামের ক্লাব বেকার সংঘ আয়োজন করেছে, 3 মাস অন্তর অন্তর ওরা এটা করে। বাচ্চারা তো রীতিমতো প্র্যাকটিস করছিল কদিন, আজ তো শুনছিলাম সেমিফাইনাল। তাই বলে স্কুল টাইমে? ওই ক্লাবের সেক্রেটারিকে তুমি চেনো? হ্যাঁ, চিনবো না কেন, সে তো একরকমের গ্রামের মাস্তান, ছোটদের অবশ্য খুবই প্রিয়। অগ্নিদেব মুখার্জি। কে? অগ্নিদেব, ওর বাবা ঋষিকেশ বাবু আমাদের এই গ্রামের ভীষণ সম্মানীয় এক ব্যক্তি। ওদের অনেক রকম ব্যবসা, কলকাতাতেও দোকান আছে শুনেছি, টাকা পয়সা অঢেল। তবে ছেলেটা সেরকম কিছু করে টরে বলে তো শুনিনি। কলকাতার কলেজেই তো পড়াশোনা করেছে, তারপর আবার গ্রামেই ফিরে এসেছে, এদিক ওদিক ঘুরে বেড়ায় আর যত সব ভুলভাল কার্যকলাপ করে। ভুলভাল কার্যকলাপ মানে? এই যেমন বাচ্চাদের নিয়ে ফুটবল ম্যাচ, স্পোর্টস, গ্রামের মহিলাদের নিয়ে সেলাই কম্পিটিশন, নকশা বড়ির কম্পিটিশন, একবার তো ডগ শো এর মতো কাউ শো করেছিল। সে দৃশ্য তুমি যদি দেখতে ভাই, মাঠ ভর্তি সে কত রকমের গরু, তাদের আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ। আর প্রাইজে কি ছিল জানো? কি ছিল? ঘুঁটের মেডেল, খাবারে খড়, বিচুলি, আরো কত কি। হাসতে হাসতে একেবারে গড়িয়ে পড়ল সুলগ্নার কলিগ রমা। এদিকে স্টাফ রুম থেকে ছাতাটা নিয়ে দ্রুত গতিতে স্কুল থেকে বেরিয়ে গেল সুলগ্না। এ কি, তুমি কোথায় যাচ্ছ সুলগ্না এই সময় স্কুল ছেড়ে? স্কুলটা যাদের জন্য তাদের স্কুলে ফিরিয়ে আনতে যাচ্ছি রমাদি। পড়াশোনাটা তো আর ছেলে খেলা নয়। বিরতির বাঁশি বাজতেই মাঠের হুল্লোড়টা কিছুটা কমল, আর ঠিক তখনই ছাতা হাতে মাঠে এসে হাজির সুলগ্না। পা ফেলার জায়গা নেই, সারা মাঠ জুড়ে কাদা, মাটি একেবারে পিছলে যাচ্ছে, আর বাচ্চাগুলো তার মধ্যেই চেঁচামেচি করছে। কেউ হাতে মুখে কাদা মেখে বসে আছে, কেউ আবার ঘাসের ওপর গড়াগড়ি খাচ্ছে হাসতে হাসতে। সুলগ্নার চোখ রীতিমতো জ্বলে উঠল। ওকে দেখে প্রথমেই এগিয়ে এলো গজেন। দিদিমণি, তুমি খেলা দেখতে এসেছো? না, খেলা দেখাতে এসেছি। কোথায় তোমাদের সেই অগ্নি দাদা? কোথায়? ডাকো দেখি। এত বড় সাহস, স্কুল টাইমে বাচ্চাদের এখানে নিয়ে এসে খেলানো হচ্ছে। ডাকতে হবে না ম্যাডাম, এসে গেছি। আপনি স্বয়ং এসেছেন ভাবতেই পারছি না। আমি ওইদিকে বাচ্চাগুলোর সঙ্গে গল্প করছিলাম, হঠাৎ শুনলাম সাদা মতন রাজহাঁস চেপে মা সরস্বতী এসেছেন। তবে হাতে বিনা নয়, ছাতা নিয়ে, তাই দৌড়ে দৌড়ে চলে এলাম। শুনুন, এইসব ঠাট্টা করে না কোনো লাভ নেই। উত্তর দিন, এই খেলার আয়োজন স্কুল টাইমে কেন করেছেন? কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা, শরীরচর্চা এটাও জরুরি দিদিমণি। বুঝবেন কবে? বিবেকানন্দ কি বলেছিলেন মনে আছে তো? খেলাধুলোর মাঠে দাঁড়িয়ে যে শিক্ষা পাওয়া যায় তা বইয়ের পাতা থেকে কোনোদিন পাওয়া সম্ভব নয়। আর এই ফুটবল, এটা এমন একটা জিনিস যেটা বড় ছোট, ধনী গরিব, হিন্দু মুসলমান সবাইকে এক করে দেয়। কি বুঝলেন? যা খুশি তাই বলে নিজেকে জাস্টিফাই করছেন, সব ঠিক আছে, কিন্তু স্কুল টাইমে কেন? স্কুলের প্রতি এত দায়িত্বহীনতা আপনার? ক্ষমা চাইছি ম্যাডাম, ক্ষমা চাইছি। আমি শুধু চেয়েছিলাম বাচ্চারা আনন্দ করুক, একসাথে থাকুক, বেড়ে উঠুক একসাথে। এই কাজটা আসলে কিছু মনে করবেন না, স্কুলেরই কিন্তু করা উচিত। কি বললেন? এত বড় সাহস, এতখানি ধৃষ্টতা! আপনার নামে আমি কমপ্লেন করব পুলিশে। আরে সাবধানে দিদিমণি, এক্ষুনি পড়ে যাচ্ছিলেন তো।
রেগে মেগে পেছন ঘুরে এগোতে যাচ্ছিল সুলগ্না, কিন্তু কাদা মাটিতে হঠাৎই পা পিছলে গেল। ছিটকে পড়ার আগেই দুটো হাত ধরে ফেলল ওকে। ভয় আর বিস্ময়ে চমকে উঠল সুলগ্না। আপনি এখানে? হ্যাঁ, মানে স্কুলে গিয়েছিলাম, ওই মিড ডে মিলের ব্যবস্থাটা ঠিক আছে কিনা দেখে এলাম। ওখানেই শুনলাম আপনি এদিকে এসেছেন, তাই এলাম, যদি আপনার কোনো প্রয়োজন পড়ে তাই। হ্যাঁ, আসলে স্কুল টাইমে এরা ম্যাচ অর্গানাইজ করেছে, সেই জন্যই আমি। কি করব বলুন তো ম্যাডাম, এইসব গ্রামের বেকার ছেলেদের মনোরঞ্জনের বিষয়, আমি খুব একটা মাথা ঘামাই না, কিন্তু এখন দেখছি ব্যবস্থাটা কিছু করতেই হবে। এতক্ষণ চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল অগ্নি। বিক্রমকে দেখতে পেয়েই যে ওর চোখে একটা আগুন জ্বলে উঠেছে, সেটা আর কেউ লক্ষ্য না করলেও লক্ষ্য করেছে সুলগ্না। তা কি ব্যবস্থা নেবেন আপনি? পুলিশে কমপ্লেন করবেন নাকি আপনার পোশাক গুন্ডাদের দিয়ে মার খাওয়াবেন? চোখ দুটো ছোট করে ফেলে বিক্রম, তারপর সোজাসুজি তাকায় অগ্নির দিকে। কিছু বলতে গিয়েও নিজেকে সংযত করে ফেলে। এসব কি বলছিস অগ্নি? জেঠুকে সম্মান করি, আর সেই সুযোগ নিয়ে তুই গ্রামে যা খুশি তাই করে বেড়াচ্ছিস। নতুন দিদিমণির সঙ্গেও খারাপ ব্যবহার করছিস। না না, আপনি ভুল করছেন বিক্রমবাবু, উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার কিছু করেননি। আর খেলাধুলা করাটা মোটেই অন্যায়ের নয়, আসলে শুধু স্কুল টাইমটাতে করছিল, সেই জন্যই। আপনি জানেন না সুলগ্না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। আগে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। এগিয়ে যাচ্ছিল সুলগ্না, তারপর কি মনে করে একবার ঘুরে তাকালো অগ্নির দিকে। শ্যামবর্ণ লম্বা ছেলেটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওদের দিকেই। সদা হাস্যময় মুখটাকে এভাবে গম্ভীর দেখে একটু অস্বস্তি হলো সুলগ্নার। তারপর হঠাৎই অগ্নি সোজাসুজি তাকালো সুলগ্নার চোখে। কি হলো, চলুন আপনাকে পৌঁছে দিই। মুখে কিছু বলল না অগ্নি, না সূচক মাথা নাড়ালো শুধু। ওর ওই গভীর দৃষ্টি আর নায়ের মধ্যে কিছু একটা যেন ছিল, উপলব্ধি করতে পারল না সুলগ্না। কেমন যেন মনে হলো কিছু একটা গন্ডগোল আছে। কোনো মতেও বলে উঠল, আপনি যান বিক্রমবাবু, আমি চলে যেতে পারবো। আরে না না, চলুন না, আমার তো গাড়ি আছে, আমি নামিয়ে দিচ্ছি। সুলগ্নার কথা শুনেই ইশারায় গজেনকে সুলগ্নার কাছে যেতে বলে পিছন ঘুরে মাঠের দিকে এগিয়ে গেল অগ্নি। এই তো গজেন ভাই, আমাকে একটু বাড়িতে নামিয়ে দাও না। হ্যাঁ দিদি, চলো না, আমি তো ওদিকেই যাব। আসি বিক্রমবাবু, অনেক ধন্যবাদ। না না, ঠিক আছে, এ তোমার কর্তব্য, তবে মনে আছে তো আমার বাড়িতে কিন্তু একবার আসতেই হবে। নিশ্চয়ই যাব, আজ আসি, একবার স্কুলে যাব, তারপর বাড়ি ফিরবো, অনেক দেরি হয়ে গেল তো। হ্যাঁ আসুন। আজকের রাতটা আর 5টা রাতের মতো নয়। বিছানায় শুয়ে শুয়ে বারবার মনে পড়ছিল সকালের ঘটনাগুলো, অগ্নির কথা, ওর চাহনিটার কথা, ওর সেই ঘাড় নেড়ে না বলাটা। সুলগ্না বুঝে উঠতে পারছিল না, একদিকে বিক্রম স্মার্ট, ভদ্র, শিক্ষিত, সকলের উপকার করে এমন একজন মানুষ, আর অন্যদিকে অগ্নি রহস্যময়, ভীষণ জেদি, বেপরোয়া, একগুঁয়ে। স্বাভাবিকভাবেই বিক্রমের কথাতেই রাজি হওয়া উচিত ছিল, কিন্তু কেন যে অগ্নির কথা মেনে নিল কিছুতেই বুঝতে পারছে না ও। অদৃশ্য একটা কাঁটার মতো বুকের কাছে কি যেন বিঁধতে থাকলো। অস্থির হয়ে উঠল মন, ঘুম এলো না কিছুতেই। শেষমেশ উঠে বসলো বিছানায়। ঠিক তখনই ফোনে এলো মেসেজটা, আগামীকাল বিকেল 5টা আমার বাড়িতে আপনার চায়ের নিমন্ত্রণ, গাড়ি পাঠানো হবে আপনাকে নিতে, দয়া করে পদধূলি দিয়ে ধন্য করবেন, বিক্রম। বিক্রমকে গাড়ি পাঠাতে বারণ করেছে সুলগ্না। পঞ্চায়েত প্রধানের বাড়ি সবাই চেনে, গজেন আসবে টোটো নিয়ে, ওর সঙ্গেই যাবে সুলগ্না।
বেছে বেছে আকাশে নীল বেগমপুরি শাড়িটা বেছে নিল ও, সঙ্গে সাদা মানানসই ব্লাউজ। চুলটা হাত খোঁপা করে নিল, কানে সাধারণ দুটো সোনার রিং। ব্যাস, তাতেই যেন অপরূপা, একেবারে রূপকথার মেঘবালিকা। টোটো এগিয়ে চলল গ্রামের মেঠো পথ ধরে। এদিকটা এর আগে কখনো আসেনি সুলগ্না। ফাঁকা ফাঁকা শান্ত পরিবেশ, পথের দুপাশে দিগন্ত ছুঁয়ে থাকা ধানক্ষেত। বর্ষার বিকেল, হালকা রোদ আর হাওয়া মিশিয়ে যেন ছবি এঁকে চলেছে স্নিগ্ধ এই পরিবেশে। হঠাৎই চোখ পড়ল ঝিলের মতো লম্বা একটা পুকুরের দিকে। পাশেই ভাঙা প্রাচীন একটা মন্দির, ধপধপে সাদা পাথরের ঘাট। ছবির মতো এই দৃশ্য দেখে সুলগ্নার চোখ যেন জুড়িয়ে গেল। ঠিক তখনই হঠাৎ টোটোটা থেমে গেল। সুলগ্না একটু অবাক হয়েই বলল, কি হলো গজেন, দাঁড়িয়ে গেলে কেন? না মানে দিদিমণি, আসলে কি হলো, তুমি ওদিকে তাকাচ্ছ কেন? ওদিকে কি? আপনি আপনি এখানে কি করছেন? ভাঙা মন্দিরের পাশে বাইকের উপর অগ্নিকে বসে থাকতে দেখে প্রচণ্ড রেগে গেল সুলগ্না। এত বড় সাহস আপনার! আপনি কে যে আমাকে গন্তব্যের বদলে এখানে টেনে আনলেন? নিশ্চয়ই কোনো লুকোনো উদ্দেশ্য আছে আপনার, তাই আমাকে এখানে নিয়ে এলেন, তাই না? আহা, তুমি যা ভাবছো তা নয় সুলগ্না, তা নয়। আমি শুধু তোমাকে সতর্ক করতে চেয়েছিলাম। শোনো, বিক্রম কিন্তু ভালো মানুষ নয়। আমার কথাটা মন দিয়ে শোনো, মাথায় রাখো। তুমি এসব বলার কে? কে তোমাকে অধিকার দিয়েছে? কে তুমি? বন্ধু, আমার আত্মীয়, নাকি অন্য কিছু? আমি এসবের কিছুই হতে চাই না। শুধু চাই তুমি চোখ বন্ধ করে কারোর ওপর বিশ্বাস না করো। বিশেষ করে তার উপর তো একেবারেই নয়, যে লোকটা মোটেই সুবিধের নয়, যে কিনা মুখে দেবতা আর ভেতরে। আসলে ওনাকে হিংসে করো তুমি, তাই তো? কারণ উনি সম্মান পান, ভালোবাসা পান, আর সেটা তুমি পাও না। তুমি সত্যিটা দেখলে কষ্ট পাবে সুলগ্না, কষ্ট পাবে। আমি শুধু চাইছিলাম তুমি এসবের মধ্যে শুধু শুধু যেন কোনোভাবে। গতকাল খেলার মাঠে তোমাকে দেখে ভালো লাগছিল, মনে হয়েছিল তুমি আলাদা, কিন্তু সেটা যে কত বড় ভুল ছিল আজ বুঝলাম। হাতির মাথা বুঝেছ, কিচ্ছু বোঝনি, আর বুঝতে চাইছও না। শোনো, জীবন আমার, আমার জীবনে কে থাকবে, আমি কার সঙ্গে মিশবো, সেটা ঠিক করার অধিকার একমাত্র আমার। তুমি কারোকে খারাপ বললেই আমি মেনে নেব, এমনটা কিন্তু কখনোই হবে না। আরে বাবা, আমি কাউকে কিচ্ছু বলতে চাইনি, শুধু চেয়েছিলাম তুমি যেন কোনো বিপদে না পড়ো। এবার দেখো, তুমি যেটা ভালো বুঝবে। হ্যাঁ, আমি যেটা ভালো বুঝবো সেটাই করব। চুপচাপ টোটোয় এসে বসে পড়ল সুলগ্না। মাথা নিচু করে টোটো চালাতে শুরু করলো গজেন। সুলগ্নার আর মোটেই ইচ্ছে করছিল না নিমন্ত্রণ রক্ষা করতে। মুডটা একেবারেই নষ্ট হয়ে গেছে। কি চায় এই অগ্নি? কেন বারবার সতর্ক করছে? কি এমন ঘটনা যা সুলগ্না জানে না? বিক্রম যথেষ্ট ভালো মানুষ, সবাই এই কথাই বলে। হঠাৎ এই মানুষটা কেন যে এত বিপক্ষে বিক্রমের বুঝতে পারে না সুলগ্না। দিদি, বিক্রম দাদার বাড়ি চলে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। আমি কি দাঁড়াবো নাকি? গজেনের উপর একটু রেগেই ছিল সুলগ্না, তবুও বাড়ি যাওয়ার তো একটা ব্যবস্থা করতে হবে। না, তুমি চলে যাও, আমার হয়ে গেলে ফোন করব, চলে এসো। ঠিক আছে। মাথাটা নিচু করে চলে গেল গজেন। আপনি তো একেবারে পেশাদার শিল্পীর মতো আঁকেন, এত ডিটেলিং, এত অনুভূতি। কেউ ভাববেই না আপনি একজন রাজনৈতিক পরিবারের ছেলে। রাজনীতি তো বাইরে থেকে চাপিয়ে দেওয়া পরিচয়, ভিতরে আমি একজন সাধারণ মানুষ, যাকে প্রকৃতি, মানুষ আর রং খুব টানে। আপনার সঙ্গে এইভাবে কথা বলতে পারছি, এটাও আমার কাছে একটা শিল্পের মতোই, খুব সহজ কিন্তু গভীর। আপনি খুব আলাদা। এই গ্রামে আসার পর এতদিনে কাউকে পেলাম যার সঙ্গে মন খুলে কথা বলা যায়।
তাই বুঝি? তবে আপনি জানেন কি, আপনি এই গ্রামের শিশুদের জন্য আশীর্বাদ। আপনাকে পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। ধন্যবাদ। তবে আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। বিক্রমবাবু, আপনার কাজ দেখে সত্যিই মনে হচ্ছে আপনার মধ্যে একটা শিল্পী মন আছে। আপনি যদি কখনো চান, আমি আপনাকে গ্রামের আরও কিছু জায়গা দেখাবো। আমার চোখে যেভাবে আমি দেখি, আপনি দেখবেন এই গ্রামের রং, আলো, মানুষ সবটাই অন্যরকম। নিশ্চয়ই যাব। আমার ভীষণ ভালো লাগবে বিক্রম, মানে বিক্রমবাবু। আমাকে শুধু বিক্রম বললেই হবে। আমি চাই আপনি আমার বন্ধু হন, যার সঙ্গে আমি নিজের সব কথা বলতে পারি। ভালো লাগলো আপনার বাড়িতে আজকে এসে, নতুন বন্ধু পেলাম। এরপর কিন্তু একদিন আমার বাড়িতেও আসতে হবে আপনাকে। নিশ্চয়ই যাব। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। না না, গজেনের আসার কথা, আমি চলে যাব। হো, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ। বিক্রমের বাড়ি থেকে বেরিয়ে সুলগ্নার মাথায় পড়ল বাজ। এখনো এসে পৌঁছয়নি গজেন। বেশ সন্ধে হয়ে গেছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? নিজের মনেই গজগজ করতে করতে হাঁটতে শুরু করলো সুলগ্না। এদিকে হঠাৎ পিছন থেকে কেউ একটা বলে উঠল, এখন রাস্তায় একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। এ কি দিদিমণি, বিক্রম বাড়ি পৌঁছে দিতে চাইলো না? তুমি তুমি এখানেও? এই, তুমি কি আমায় ফলো করছো? বয়ে গেছে ফলো করতে। গজেন আসতে পারবে না, ওর মার শরীরটা খারাপ, তাই ভাবলাম তুমি একা একা ফিরবে, নিয়ে আসা উচিত। তাতে তোমার কি? তোমার কি আর কোনো কাজ নেই বুঝি? অবশ্য থাকবেই বা কি করে? বাবার হোটেলে বসে বসে পয়সা ওড়ানো ছাড়া আর তো বিশেষ কিছু করো না। তা ঠিক, একদম ঠিক বলেছ। কিন্তু বিক্রমের বাড়ির চায়ে আজ মিষ্টিটা বোধহয় কম ছিল, তাই না? সেজন্যই বেরিয়ে থেকে এমন তেতো তেতো কথা বলছো। তোমাকে দেখলেই না করলার কথা মনে পড়ে যায়, সেই জন্যই তেতো কথা বলছি। অসহ্য। আর বিক্রমকে দেখলেই বুঝি সেই নলেন গুড়ের কথা মনে পড়ে যায়। তা ওর বিখ্যাত বেলজিয়াম চকলেট খাওয়ালো তোমায়? আর ওর আঁকা ছবিগুলো নিশ্চয়ই দেখিয়েছে, তাই না? তা গোটা গ্রামটা কবে ঘুরতে নিয়ে যাবে বললো? তুমি তুমি জানলে কি করে সব? হুমা, প্যাটার্ন, ওর স্টাইল আমি খুব ভালো করে জানি। শুধু নাম আর মুখটা বদলে যায়, বাকি সব এক। তুমি না আসলে খুব হিংসুটে আর অসভ্য। সবাইকে নিজের মতোই ভাবো। আমি অসভ্য হতেই পারি, কিন্তু বিক্রম ভালো মানুষ না ম্যাডাম। এটা যদি একটু বুঝতে সুবিধে হতো। যাই হোক সুলগ্না, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তাই তো, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমি শিওর এই গ্রামে এসে থেকে দেখছি সমানে আমাকে ফলো করছো। কি চাও বলো তো তুমি? বিপদের গন্ধ পেয়েও চুপ করে দাঁড়িয়ে থাকতে আমি পারি না সুলগ্না। সেটা বাদ দাও, তুমি বুঝবে না। যাই হোক, তুমি ভালো মেয়ে, আমি চাই না তোমার ক্ষতি হোক। ওই দেখো বৃষ্টি নামলো তো। আরে গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, বাড়ি পৌঁছে দিই তোমায়। আমি নিজেই চলে যাব, দয়া করে তুমি আমাকে আর ফলো করো না। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ঠিক তখনই। দৌড়ে একটা ছোট্ট চালার নিচে গিয়ে দাঁড়ালো সুলগ্না। কিছুক্ষণ পর পাশে গিয়ে দাঁড়ালো অগ্নি। এই যে বৃষ্টিটা কিন্তু বাড়ছে, এরপর আরো বেশি বৃষ্টি এলে তখন কিন্তু বাড়ি যেতে সমস্যা হবে। আমার সঙ্গে গাড়িতে যেতে আপত্তি, কিন্তু এই ফাঁকা রাস্তায় সন্ধেবেলায় চালার নিচে পাশাপাশি দাঁড়াতে কোনো আপত্তি নেই। গুরুদেব, তুমি ঠিকই বলেছ, নারী চরিত্র বেজায় জটিল। এই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুল বকছো কেন? যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। উফ, ভীষণ রকম আনরোম্যান্টিক তুমি জানো। এই বৃষ্টি, এই বিদ্যুতের ঝলক, এই রকম একটা ওয়েদারে ঘরের চালার নিচে হ্যান্ডসাম একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে ঝগড়া করতে ইচ্ছে করছে তোমার? তুমি কি এখন ফ্লার্ট করছো? কেন? তুমি সুন্দরী, আমি ইয়াং, আমাদের মধ্যে অন্যরকম কিছু হতে পারে না? স্বপ্নেও না। তবে কি বিক্রম? বিক্রম আমার ভালো বন্ধু, ওকে নিয়ে একটাও খারাপ কথা না আমি শুনবই না। ওরে বাবা রে বাবা রে বাবা, তাই বুঝি? ঠিক আছে, তাহলে আমি চলেই যাচ্ছি, তুমি থাকো এখানে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে বাইক চালাও রে। এবার একটু একটু ভয় লাগলো সুলগ্নার। এই বৃষ্টির মধ্যে অচেনা একটা জায়গায় একা দাঁড়িয়ে থাকবে কি করে? যদি তোর ডাক শুনে কেউ না আসে। তা দিদিমণি চলি, হ্যাঁ, ঘন্টা খানেকের ব্যাপার। একটু বাজফাজ পড়বে, বৃষ্টিটা একটু ঝেঁপে হবে, তার মধ্যে ছেড়ে যাবে, 1 ঘন্টা মাত্র। তারপর চলে যাও নিজের মতো। না না, তুমি চাইলে এখানে থাকতে পারো, তোমাকেও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর যেতে হবে না। আরে কি দয়া তোমার, জ্বর হয়ে যাবে আমার, বলো। না গো, আমি চলি, তুমি থাকো। এমা, না না প্লিজ, এখানে একটু দাঁড়াও না, কিছু হবে না, এক্ষুনি বৃষ্টি ছেড়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। মানে দাঁড়াবো গিয়ে? হ্যাঁ, কিন্তু চুপ করে দাঁড়াও। ও আচ্ছা, ঠিক আছে। এসো নিপবনে ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে। দাও আকুলিয়া ঘন কালো কেশ, পর দেহ ঘেরি মেঘ নীল বেশ। কাজল নয়নে জুথি মালা গলে, এসো নিপবনে ছায়াবিথি তলে। আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী, অধরে নয়নে উঠুক চমকি। মল্লার গানে তব মধু স্বরে, দিক বাণী আনি বনু মর্মরে। ঘন বরিশনে জল কল কলে, এসো নিপবনে ছায়াবিথি তলে। এই তুমি এখানে এইসব? ও মাগো! আরে আরে আরে, কথাটা শেষ করতে পারল না সুলগ্না। তার আগেই প্রচন্ড জোরে বাজ পড়ার শব্দে একেবারে অগ্নিকে জাপটে ধরল ও। চমকে উঠল সুলগ্না। হঠাৎই টের পেল কতটা কাছাকাছি চলে এসেছে ওরা। চট করে পিছিয়ে গেল সুলগ্না। মুখটা পুরো লাল হয়ে উঠেছে ওর। চোখ নামিয়ে চুলটা সামলে নিতে নিতে চাপা গলায় ও বলল, আমার মানে ওই বাজের শব্দে একটু। শব্দটা গিলে ফেলল নিজেই। হাওয়ায় ওরা আঁচলটা টেনে গুছিয়ে নিল। আর অগ্নি সেই পুরনো হাসি মুখে নিয়ে চুপচাপ তাকিয়ে রইল সুলগ্নার দিকে। এরপর আর একটাও কথা হয়নি। বিনা বাক্য ব্যয়ে অগ্নির বাইকে উঠে বসেছিল সুলগ্না। সোজা বাড়ি চলে এসেছিল। বাড়িতে ঢোকার মুখে প্রথম বলে উঠল অগ্নি, প্লিজ আমার কথাটা মাথায় রেখো সুলগ্না। বিক্রম ছেলেটা কিন্তু ভালো নয়। সময় এলে আমি তোমাকে সবটা জানাবো। আর প্লিজ আমার ওপর ভরসা রেখো। দেখো, এমন কোনো কাজ করো না যাতে নিজের ক্ষতি হয়। সব সময় কিন্তু আমি থাকবো না, খেয়াল রেখো। কিছু বলতে যাচ্ছিল সুলগ্না, কিন্তু তার আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল অগ্নি। সারা রাত চোখের সামনে ঘুরে বেড়ালো স্বপ্নের মতো সেই দৃশ্যটা। ভারী বৃষ্টি, একটা ভাঙা চালা, নীল শাড়ি আর সরল সাদামাটা হাসিতে ভরা শ্যামলা মুখ। নিজের মনেই হেসে উঠল সুলগ্না। লোকটার মাথাটা একটু খারাপ আছে বোধহয়। কি যে বলে, কেন যে বলে, সে নিজেই জানে। তবু একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো, বিক্রমের সঙ্গে ওর সমস্যাটা কি? ভাবতে ভাবতে কখন যে চোখ বুজে এলো ও নিজেই জানতে পারল না। সামনেই 22শে শ্রাবণ। এবছর স্কুলে একটা ছোট্ট বৃক্ষরোপণ উৎসবের পরিকল্পনা করেছে সুলগ্না। শিক্ষক শিক্ষিকারা সবাই রাজি। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের অভাব নেই। স্কুলের সামনের ফাঁকা জায়গাটায় কিছু ফুল আর ফলের গাছ লাগানো হবে, এই ছিল পরিকল্পনা। এখন প্রশ্ন, এতগুলো গাছ কে এনে দেবে? কে জানে কোন গাছ কোথায় লাগানো হবে, কোন গাছ কতদিন বাঁচে, এসব তো সবাই বোঝে না। হ্যাঁ রে গজেন, গাছ লাগাবো তো ঠিক করলাম, কিন্তু এই গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নেবে? আর কি গাছ লাগাবো, কতগুলো গাছ লাগাবো, কি করে বুঝবো বলতো? ও তুমি চিন্তা করো না দিদিমণি,
অগ্নিদাকে বললে সব ব্যবস্থা করে দেবে। ও তো দারুণ গাছ চেনে, ওর বাড়িতেও প্রচুর গাছ। আচ্ছা, কিন্তু আমি ভাবছিলাম। ভাবতে হবে না, কাল সবাই মিলে যাই, চলো গাছ নিয়ে আসি, আর একটা মালিও ঠিক করে ফেলবো। কি রাজি তো? হ্যাঁ, চলো তাহলে। কিন্তু অগ্নির সঙ্গে আমি একদম কমফোর্টেবল নই, সেটা তো তুমি জানোই। ধুর, অগ্নিদাকে নিয়ে একদম চিন্তা করো না তুমি। ও একটু খ্যাপা হতে পারে, কিন্তু মানুষটা মন্দ না। এই এই কি কি তুমিও এই টোটোতেই যাবে নাকি? ওমা, তা নয় তো কি, এক যাত্রায় পৃথক ফল হয়। একই দিকে যাব, একই সঙ্গে যাব, শুধু শুধু বাইকের তেল খরচা কেন করব? বিরক্তি মুখেই টোটোতে উঠল সুলগ্না। এমন জানলে স্কুলের অন্য কোনো শিক্ষককে বলে দেওয়া যেত। ওর সঙ্গে এতটা পথ যেতে হবে ভাবলেই কেমন যেন অস্বস্তি লাগে। ঠিক ভুলভাল কথা বলে মাথাটা খারাপ করে দেবে। কিন্তু আশ্চর্যজনকভাবে আর তেমন কিছুই বলল না অগ্নি। ওই গাছ সম্পর্কে টুকটাক কথা, কোন গাছ ভালো লাগবে কোনটা লাগবে না এই নিয়ে আলোচনা। ছেলেদের এইসব বিষয়ে এত ভালো নলেজ দেখে ভালো লাগলো সুলগ্নার। তারপর যখন জানতে পারলো বটানি নিয়েই পড়াশোনা করেছে অগ্নি, বেশ খুশি হলো ও। তার মানে এই ছেলেটা শিক্ষিত, তাহলে এরকম মাঠে ঘাটে ঘুরে বেড়ায় কেন? ইচ্ছা করলেও জিজ্ঞাসা করতে পারলো না। আসলে বিক্রমের সঙ্গে যতটা ফ্র্যাঙ্ক ও, অগ্নির সঙ্গে ততটা চাইলেও হতে পারবে না। কেন ও জানে না। বাইশে শ্রাবণের সকালে স্কুল চত্বরে ছোট্ট একটা সভা বসেছে। আকাশ মেঘলা, তবুও চারপাশে একটা সুন্দর মাধুর্য ছড়িয়ে আছে। মাটি স্যাঁতস্যাঁতে, গাছের চারা সারি দিয়ে সাজানো হয়েছে। স্কুলের শিক্ষিকা, ছাত্রছাত্রী, স্থানীয় কিছু মানুষজন এবং বিক্রম এসে বসেছে একদম সামনের সারিতে। একটু দূরে গজেনের পাশে দাঁড়িয়ে আছে অগ্নিও। মাইক হাতে নিয়ে সুলগ্না বলে উঠল, আজ 22শে শ্রাবণ, প্রকৃতিকে ভালোবাসার যত্ন করার এক অনন্য দিন। আমাদের পরিবেশ আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। একটা গাছ আমাদের শুধু ছায়া দেয় না, প্রাণ বাঁচায়, পৃথিবী বাঁচায়। এই ছোট্ট বিদ্যালয়ের সামনে আমরা আজ যে গাছগুলো লাগাবো, ওরা শুধু গাছ হয়ে থাকবে না, এই গ্রামের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বড় হবে, বেড়ে উঠবে। এই উদ্যোগে আমাকে সাহায্য করেছেন অনেকেই। বিশেষ ধন্যবাদ জানাতে চাই বিক্রম বাবুকে, যিনি নিজের ব্যস্ত সময় থেকেও আজ এসেছেন আমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে। আর একজন মানুষকে না ধন্যবাদ দিলেই নয়, যে না থাকলে এই আয়োজন সম্পূর্ণই হতো না। স্কুলের গাছ বাছাই, গাছ নিয়ে আসা, জমি প্রস্তুত, সবকিছুর নেপথ্যে ছিল একজনই, অগ্নি। অগ্নির এই সহায়তা ছাড়া হয়তো আজকের এই দিনটা এমনভাবে সম্ভব হতো না। তাই প্রথম বৃক্ষরোপণটা। কথার মাঝখানেই উঠে দাঁড়ালো বিক্রম, মুখে একটা আলতো হাসি। সুলগ্না ওরই নাম ঘোষণা করবে ভেবেছিল, কিন্তু সুলগ্না বলল, অগ্নি প্লিজ তুমি এসো। গজেন এসো। ধীরে ধীরে এগিয়ে আসে অগ্নি। বিক্রম কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়, তারপর দাঁতের দাঁত চেপে চোখ নামিয়ে কিছু না বলেই পেছনের রাস্তা দিয়ে বাড়ি ফিরে যায়। সুলগ্নার চোখে পড়ে না বিক্রমের চলে যাওয়া, কিন্তু অগ্নি ঠিকই দেখতে পায়। তবু কিছু বলে না, শুধু একটা চারা গাছ নিয়ে নেমে পড়ে বৃক্ষরোপণে। চারা রোপণের কাজ শেষ হলো। দুজনের হাতেই তখন লেগে রয়েছে মাটি। কেউ কিছুই বলল না, শুধু একবার একে অপরের চোখের দিকে তাকালো। কোনো কথা নেই, তবু চোখে এক রাশ স্বীকৃতি। সেই চেনা তীক্ষ্ণ দৃষ্টি আজ আর প্রশ্ন ছুঁড়ে দেয় না, বরং আশ্বাস হয়ে জেগে ওঠে। সুলগ্নার ঠোঁটের কোণে নরম হাসি খেলে যায়। অগ্নির চোখে লুকোনো এক প্রশান্ত দীপ্তি। এটাকে প্রেম কি বলা যায়?
বোধহয় না। তবুও ওদের মধ্যে অদ্ভুত কিছু একটা শুরু হয়ে যায়। সেটা বন্ধুত্ব নাকি প্রেম তা তো ভবিষ্যৎ বলবে। বৃক্ষরোপণের পর খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে বেশ দেরি হলো অগ্নির। বিকেলের ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ফিরছিল ও। হঠাৎই দাঁড়িয়ে পড়ল। মুখোমুখি দুই বিপরীত মেরু। একপাশে বাইকের ওপর ঠান্ডা চোখে অগ্নি, আর অন্য পাশে স্করপিওতে বিক্রম। কি ব্যাপার অগ্নি, ইদানিং দিদিমণির আশেপাশে বড় ঘোরাঘুরি করছিস দেখছি। করছি তো। তোর সমস্যা কোথায়? সমস্যা? সমস্যা তো তুই। এই গ্রামের একমাত্র তুই জানিস আমি কে। আমরা তো একসাথে কলেজে পড়েছি। তুই জানিস আমি কেমন, কার দিকে কেমন নজর পড়ে আমার। স্কুলে নতুন দিদিমণিকে আমার যা মনে ধরেছে তুই তো বুঝতেই পেরেছিস। যেদিন প্রথম দেখলাম বারান্দায় ভোরবেলা, খুব খুব কাছে পেতে ইচ্ছে করছিল ওকে, জানিস। কিন্তু তুই সব সময় যেন ওকে গার্ড করে রয়েছিস। তোর এই চামচা গজেনকেও লাগিয়ে রেখেছিস। কেন করছিস বলতো? কলেজে তুই যা করতিস সে নিয়ে আমার কিছু বলার নেই। তোর সঙ্গে রাজি হয়ে অনেক মেয়েই তোর গায়ে এসেও পড়তো, সেখানে আমার কিছুই বলার ছিল না। তোর নোংরামি, তোর কালো ব্যবসা সব কিছু জানি, তবু চুপ থেকেছি। কিন্তু মাথায় রাখিস, সুলগ্না ওই মেয়েগুলোর মতো নয়। তাই তোকে আজ আমি বলছি, ওকে বিরক্ত করবি না। ওর যদি এক চুলো ক্ষতি হয় আমি তোকে... আরে আরে, এইবার বুঝলাম তুই নিজেই দিদিমণির প্রেমে পড়ে গেছিস। তাহলে তো আমি এখনই ডিসাইড করে নিচ্ছি, এই মেয়েটাকে বিয়ে করব, বউ করে নিয়ে যাব বাড়িতে। রোজ তোকে দেখিয়ে দেখিয়ে ঘুরবো, ভোগ করব, তুই দেখবি আর দেবদাসের মতো চোখের জল ফেলবি। চোখের সামনে বিকৃত হেসে চলেছে বিক্রম। চোখ বুজে সহ্য করতে পারল না অগ্নি। হঠাৎই ঠাস করে এক চড় বসালো বিক্রমের গালে। কাদায় পড়ে গেল বিক্রম। উঠে দাঁড়াতে গিয়েও আবার পিছলে গেল। এই শোন, একটা মেয়েকে কি করে সম্মান করতে হয় সেটা আজ পর্যন্ত শিখতে পারলি না তুই। তোর মতো জানোয়ার কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। তোর কাছে বিয়ে, ভালোবাসা সবটাই খেলা, ভালোবাসা নয়। আর আমি সুলগ্নার ক্ষতি কিছুতেই হতে দেব না। একটা কথা মাথায় রাখিস, ওকে ঘরে তোলার স্বপ্ন দেখছিস না? ঠিক আছে, কিন্তু তোর স্বপ্নের আঁচও বাস্তবে যদি ওর গায়ে পড়ে, তাহলে তোর গোটা অস্তিত্বটাই মুছে ফেলতে আমি পেছপা হব না। সে তোর মা যত বড় পীরই হোক। এদিকে গজেন কিন্তু আর এখন সুলগ্নার টোটো ড্রাইভার নয়, সেই সঙ্গে সুলগ্নার ছোট ভাইয়ের মতো। গজেনের সঙ্গে নিজের সুখ দুঃখের কথা ভাগ করে নেয় সুলগ্না। গজেন যে লেখাপড়াটা শেষ করতে পারেনি, তার জন্য সুলগ্নার মনে একটা আক্ষেপ থেকেই গেছে। তাই নতুন করে গজেনকে পড়ানোও শুরু করেছে সুলগ্না। বেশ কিছুদিন আগে শুনেছিল যে গজেনের নাকি একটা স্মার্টফোনের খুব শখ। আজকে গজেনের জন্মদিন, তাই সকাল সকাল ওর বাড়িতে একেবারে সারপ্রাইজ ভিজিটে পৌঁছে গিয়েছিল সুলগ্না। জমানো টাকা থেকে মোটামুটি দামের একটা সস্তা স্মার্টফোন নিয়ে গেছে সুলগ্না। এটা আমার জন্য দিদিমণি? একদম, এটা তোমার জন্য। কিন্তু পড়াশোনাটাও মন দিয়ে করতে হবে, শুধু ফোন নিয়ে বসে থাকলে হবে না। আমার অনেক দিনের শখ ছিল জানো, ওই ছোট ফোনটায় তো ভালো ছবি উঠতো না। থ্যাংক ইউ দিদিমণি, থ্যাংক ইউ। গজেনকে গিফট দেওয়ার পর গজেনের বাবা মা তো কিছুতেই ছাড়লো না সুলগ্নাকে। শেষ পর্যন্ত খাওয়া দাওয়া করে বিকেলে খানিকটা গল্প গুজব করে তারপরেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সুলগ্না। সন্ধ্যের আগের মুহূর্ত, আকাশটা ধীরে ধীরে কালচে মেঘে ঢেকে যাচ্ছে।
আজকে গজেনের জন্মদিন বলে ওকে ছুটি দিয়েছে সুলগ্না। একা একা বেশ হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরছিল ও। এই রকম নিস্তব্ধ অথচ জীবন্ত বিকেলে হাঁটতে খুব ভালোবাসে সুলগ্না। হঠাৎই ও দাঁড়িয়ে পড়ল। মেঠো রাস্তার একপাশে সাদা শাপলার পুকুর। পুকুরের জলে মেঘের ছায়া পড়ে কাঁপছে ধীরে ধীরে। হালকা ঢেউ উঠছে যেন, মাঝে মাঝে হাওয়ার শোঁ শোঁ শব্দ। চোখের সামনে প্রকৃতির এই অসম্ভব সুন্দর রূপ দেখে এক মুহূর্তের জন্য সব ভুলে গেল ও। মনে মনে ভাবল, সত্যি এই গ্রামটায় কি অপার একটা সৌন্দর্য লুকিয়ে আছে। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল মুগ্ধতা। প্রকৃতি যেন নিজেই হাত ধরে ওকে নিজের কাছে টেনে নিচ্ছে। কি ব্যাপার, এইভাবে রাস্তায় একা? গজা কোথায়? এ কি, তুমি এখন এখানে? এটা আমার প্রশ্ন ছিল না। গজা কোথায়? তুমি একা একা কোথায় যাচ্ছ? এই তো বাড়ি যাচ্ছি। গজার বাড়িতেই, মানে গজেনের বাড়িতেই গিয়েছিলাম। আজকে তোর জন্মদিন, ওকে একটা সুন্দর গিফট দিলাম। তারপর এত সুন্দর ওয়েদার, ওকে আর আসতে দিলাম না। ও আজকে একটু বাড়িতে থাকুক। আমি ভাবলাম হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব। হঠাৎই রেগে গেল অগ্নি। রাগি রাগি গলায় বলে উঠল, কটা দিন মাত্র এসেছো এই গ্রামে, কি জানো এই গ্রাম সম্পর্কে? আরে বাবা, চোখে দেখে সব ঠিকঠাক লাগলেও চারিদিকে জানোয়াররা ওত পেতে বসে আছে। একা একা এইভাবে ফেরাটা তোমার কিন্তু ঠিক হচ্ছে না। এটা মোটেই নিরাপদ নয়। কবে বুঝবে তুমি আমার কথা? আরে অদ্ভুত তো, তুমি আমায় রাগ দেখাচ্ছ কেন? আর আমি একা ফিরবো না 5 জনের সাথে ফিরবো, তার কৈফিয়ত কি আমায় তোমায় দিতে হবে নাকি? মনে রেখো, আমি একজন স্কুল শিক্ষিকা, তুমি আমার লোকাল গার্জেন নয়। সুলগ্না, প্লিজ মাথা গরম করো না। এমনিতেই আমার মেজাজ ভালো নেই। গাড়িতে ওঠো, আমি নামিয়ে দিচ্ছি। না, উঠবো না। মেজাজ দেখাচ্ছে, আবার গাড়িতে উঠতে বলছে। কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল সুলগ্না। আরে লিফট দিতে চাইছিস, ভালো করে বল, এত মেজাজ দেখাচ্ছে কেন? সুলগ্না প্লিজ ওঠো, আমি নামিয়ে দিচ্ছি, ওঠো। ওরে বাবারে! এরপর কিন্তু আবার বৃষ্টি আসবে, একসাথে ভিজতে হবে, ভালো লাগবে। অবশ্য তুমি চাইলে একসাথে ভিজতেই পারি। আমার খুব অসভ্য তুমি, জানো তো? জানি তো, আসলে সুন্দরী দেখলে আমি নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারি না। আবার ফ্ল্যাট করছো? অনুরোধ করছি দিদিমণি, প্লিজ গাড়িতে উঠুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিই, না হলে বলুন একটা রিক্সা ডেকে দিই, কিন্তু এভাবে একা একা যাবেন না। অগ্নির মুখে দিদিমণি শুনলেই হাসি পেয়ে যায় সুলগ্নার। আচ্ছা অগ্নি, আজ একটু অন্য কোথাও যাওয়া যায় না? মানে? এই যে এত সুন্দর ওয়েদার, হঠাৎই মনে হচ্ছে সেই পুকুর পাড়টায় যেতে, যেখানে সেই ভাঙা মন্দিরটা ছিল। কি অপূর্ব না জায়গাটা! ও আরে, সে তো অনেক দূরে গো। আর এখন ভয়ানক বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, জানো? আসুক না, আমার বৃষ্টি খুব ভালো লাগে জানো তো। ভিজে মাটির গন্ধ, কাদা মাটির রাস্তা, পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা সেই ভাঙা মন্দিরটা, সবটা যেন আজ আমায় ডাকছে। তুমি জানো তো, এই আবদারগুলো খুব বিপজ্জনক হয়ে ওঠে এক এক সময়। তুমি সঙ্গে আছো তো, বিপদ কোথায়? তাই তো, তোমাকে সঙ্গে নিয়ে বৃষ্টি ভেজা আমার জন্য যে কতটা বিপজ্জনক, কি করে যে বোঝাবো জানি না। উফ, তুমি খুব ভীতু, কিছু বুঝতেই পারো না। আচ্ছা, স্বপ্ন দেখতে তোমার কি ভয় করে নাকি? না, কিন্তু তোমাকে বলছিলাম না, এখন পরিস্থিতি। চলো না অগ্নি, প্লিজ। এক মুহূর্তের নীরবতা। বাইকের চারপাশে হাওয়ার গতি বাড়ছে, থেকে থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে। অগ্নি চোখটা নামিয়ে ফেলল, তারপর নিঃশব্দে মাথা নেড়ে বাইকে বসতে ইশারা করলো। ঠিক আছে চলো, তবে এখনই বলে রাখছি, কিন্তু বৃষ্টি শুরু হলে আমায় কিন্তু তখন দোষ দিতে পারবে না বলে রাখলাম। ধুর,
দোষ দেব না, বরং ধন্যবাদ দেব একটা সুন্দর সময় আমাকে উপহার দেওয়ার জন্য। বুঝলাম। তা আজ টিফিনে কিছু খেয়েছিলে? হ্যাঁ, কেন? না, হঠাৎ আমার প্রতি এত সদয়। যা খেয়েছিলে সেটা না হয় প্রতিদিন খেও, কেমন? চুপ করে গাড়ি চালাও ড্রাইভার। ওকে ম্যাডাম। বাইক চলতে শুরু করে মেঠো পথ ধরে। আকাশের বুক চিরে এক ফোঁটা ঠান্ডা জল এসে পড়ে সুলগ্নার কপালে। কিন্তু মন্দিরের দিকে আর যাওয়া হয় না, তুমুল বৃষ্টি নামে। বাধ্য হয়ে বাইক সাইড করে অগ্নি। আরে আরে, কি হলো? থামলে কেন? চলো। পাগল তো আমি। এই বৃষ্টিতে ভিজলে জ্বর, সর্দি, কাশি একদম কনফার্ম, নিউমোনিয়াও হতে পারে। ধুর, তুমি না মজাটাই মাটি করে দাও। আরে ধর, নামো তো। ওই চলো চলো চলো, ওই শেডের নিচে দাঁড়াও। থামুক আগে বৃষ্টি, তারপর দেখা যাবে। উড়ি বাবারে, কি জোর মেঘ ডাকলো! দেখেছো বিদুষী নারী? একেবারে সামান্য বিদ্যুতের আওয়াজেই ভয়ে কাঁটা হয়ে যাচ্ছ। উনি আবার নাকি এই বৃষ্টি ভিজে সেই ভাঙা মন্দির অবধি যাবেন। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, দূরে বাজ পড়ছে ঘন ঘন। ছোট্ট একটা ছাউনির নিচে পাশাপাশি দাঁড়িয়ে অগ্নি আর সুলগ্না। চারপাশ ঝাপসা, জলে একেবারে ভরে যাচ্ছে চতুর্দিক। কিন্তু ওরা দুজনে চুপচাপ। ওদের মাঝের নীরবতাও যেন এক অদ্ভুত উত্তাপ ছড়াচ্ছে। সুলগ্নার আধভেজা শাড়ি, ভিজে কপাল, অগ্নির দৃষ্টি আটকে যাচ্ছে বারবার। আজ সুলগ্নাকে যেন খুব নতুন লাগছে, অথচ খুব চেনা। গলাটা শুকিয়ে গেল অগ্নির, কোনো কথা বলতে পারল না। কেমন যেন অস্থির লাগলো। শেড ছেড়ে বাইরে বেরিয়ে গেল ও। এ কি, এত বৃষ্টিতে কোথায় যাচ্ছ তুমি? আরে তুমি দাঁড়াও, আমি কোথাও একটা রিকশার ব্যবস্থা করব। বাড়ি পৌঁছতে হবে তো তোমায়। আমাকে ভয় পাচ্ছ তুমি? আরে ভয় না, ওফ, দাঁড়াও না। এদিকে এসো, এসো। আরে কি আশ্চর্য বলো তো। কি হবে, দাঁড়াও, একটা রিকশা নিয়ে আসছি। পালিয়ে যাচ্ছ কেন অগ্নি? যবে থেকে এই গ্রামে এসেছি তবে থেকে তুমি আমায় জ্বালাচ্ছ। বারবার আমাকে বিরক্ত করেছো, কথায় কথায় রাগিয়ে তুলেছ। কিন্তু জানো তো, কখন যেন এটা অভ্যেস হয়ে গেছে আমার। তুমি ছাড়া আর কারো কথা ইদানিং ভাবতেই পারি না। তুমি, শুধু তুমি। আমার গোটা পৃথিবী জুড়ে এখন শুধুই অগ্নি। আমি মন খুলে তোমাকে সব কথা বলতে চাই, তোমার পাশে থাকতে চাই, অথচ দেখো তুমি সরে যাচ্ছ। আমি ঠিক বুঝতে পারছি না সুলগ্না, এই অনুভূতিটা আমার কাছে একেবারে নতুন। আমার আমার অদ্ভুত একটা ভয় করছে। আমি ঠিক তোমাকে, দেখো দেখো দেখো, বৃষ্টিটাও বাড়ছে। সত্যি করে বলো তো অগ্নি, তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? আমি আমি যে তোমায় খুব। ঠিক তখনই একটা প্রচন্ড বজ্রপাত, এক ঝলক বিদ্যুৎ আছড়ে পড়ল একদম কাছেই কোথাও। সুলগ্না ভয় কেঁপে উঠে এগিয়ে এলো, আর অগ্নি এক মুহূর্তের মধ্যে দ্বিধা ভেঙে দু হাতে জড়িয়ে ধরল ওকে। নিঃশব্দে ঠোঁট ছুঁয়ে গেল ঠোঁটে। ভিজে শরীর, কাঁপতে থাকা শ্বাস প্রশ্বাস, অন্ধকার আকাশ আর ঝমঝমে বৃষ্টি, সব মিলে এই মুহূর্তটা যেন চিরকালের জন্য মনের মণিকোঠায় আটকে গেল দুজনের। ফিসফিস করে বলে উঠল অগ্নি, ধন্যবাদ বরুণদেব, ইন্দ্রদেব, সবাইকে ধন্যবাদ। সঠিক সময়ে সঠিক কাজটা আজ আবারও আপনারা করে দিলেন। যা অসভ্য। সুলগ্না লজ্জায় চোখ নামিয়ে নিল, কিন্তু নিজে সরে যেতে পারল না। কান লাল হয়ে উঠল, মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। ভালোবাসা তো এমনই হয় বলুন, হঠাৎই আসে, তারপর ধীরে ধীরে কখন যে বড্ড আপন হয়ে যায় বুঝে ওঠাই যায় না। বৃষ্টি থেমেছে একটু আগেই। অগ্নির বাইক এসে দাঁড়িয়েছে সুলগ্নার বাড়ির সামনে। অগ্নির চোখে চোখ রাখল সুলগ্না।
তারপর বলল, কি হলো, তোমাকে এরকম অস্থির লাগছে? কিছু কি হয়েছে? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আসলে আসার সময় একজনকে দেখলাম। যাই হোক, তুমি সময় নষ্ট করো না, যাও ভিতরে যাও, ঘরে যাও তুমি। আর হ্যাঁ শোনো, যদি আজকে তুমি আমায় ফোনে না পাও, টেনশন করো না, আমি নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করব। অবাক হয়ে গেল সুলগ্না। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বাড়ির সিঁড়িতে পা রাখতেই হঠাৎ ওর মনে হলো অগ্নি। অজান্তে ছেলেটাকে এত ভালোবেসে ফেলেছে কবে বুঝতেই পারেনি। আজকের এই বিকেলটা না এলে হয়তো বুঝতেও পারতো না। কবে যে ওর হৃদয়ের এক টুকরো জায়গা দখল করে ফেলেছে ছেলেটা, জানতেই পারেনি ও। কোথায় ছিলে তুমি? গলার শব্দেই চমকে উঠল সুলগ্না। বিক্রম? ও কি করে ঢুকলো বাড়িতে? আপনি আপনি আমার বাড়িতে ঢুকলেন কি করে? তালা দেওয়া ছিল তো বাইরে। কোনো তালা আমার জন্য তৈরি হয়নি সুলগ্না। আগে বলো, কোথায় গিয়েছিলে? আমি যেখানেই যাই না কেন, তাতে আপনার কি? কে অধিকার দিয়েছে আপনাকে এভাবে আমার ঘরে ঢোকার? যেদিন থেকে তুমি এই গ্রামে এসেছো সেদিন থেকেই তোমার উপর নজর রেখেছি আমি। তুমি সত্যি বুঝতে পারছো না আমি তোমার জন্য কি অনুভব করি? কি বলছেন আপনি এসব? না না, আমি কখনোই আপনাকে সেভাবে দেখিনি বিক্রম। চেয়ার থেকে উঠে আসে বিক্রম, হাতের কাছে থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলে মেঝেতে। খুব সাহস হয়েছে তোমার। ওই বখাটে ছেলেটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ তুমি? আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না আপনি। তুমি জানো না সুলগ্না, আমি কি পারি আর কি পারি না। আমি যা চাই সেটা দখল করে নিই, আর তোমার মতো বেয়াদব মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা খুব ভালো করেই জানি আমি। কি বললেন আপনি? এগিয়ে গেল সুলগ্না। বিক্রমকে মারার উদ্দেশ্যে ডান হাতটা তুলল ঠিকই, কিন্তু বিক্রম হাতটা ধরে ফেলল। তারপর মুচকে ধরল ওর হাতটা। ছাড়ুন আমাকে! সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? ছাড়ুন আমাকে! এই নরম হাত মারের জন্য নয় সুন্দরী, অন্য কিছু করার জন্য। প্রস্তুত থেকো, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নেব আমি, আর তোমার এই প্রেমিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। বেরিয়ে গেল বিক্রম। হতভম্বের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সুলগ্না। ব্যাগ থেকে ফোনটা বার করল। কথাটা জানাতেই হবে অগ্নিকে, কিন্তু বৃষ্টি ভিজে ফোনটা অনই হচ্ছে না। বুঝতে পারল সকাল না হওয়া পর্যন্ত কিছু করতেই পারবে না। সেদিন সন্ধ্যায় বিক্রম চলে যাওয়ার পর কেটে গেছে প্রায় 2 দিন। না তো গজেন আর না অগ্নি, কারোরই খোঁজ পায়নি সুলগ্না। ভয়ে বাড়ি থেকে বেরোতেই পারছে না। এখন কদিন স্কুল ছুটি, তাই স্কুল যাওয়ার তাড়া নেই। ভাবছিল সুলগ্না একটু বেরোবে, খোঁজ খবর নেবে, একবার গজেনের বাড়ির দিকেও যাবে। ঠিক তখনই খবরটা এলো, পঞ্চায়েত অফিসে ডেকে পাঠিয়েছেন পঞ্চায়েত প্রধান। কোনো সরকারি প্রকল্প নিয়ে অভিযোগ উঠেছে স্কুলের বিরুদ্ধে। সুলগ্না দেবী, আপনি তো স্কুলের প্রধান শিক্ষিকা, মিড ডে মিলের দায়িত্ব আপনারই, তাই তো? হ্যাঁ, পুরো খাবারের ব্যবস্থাপনা তো আমি নিজেই দেখি। যতটুকু বরাদ্দ আসে আমরা মনোযোগ সহকারে বিতরণ করি। তাহলে এই বিলগুলো, এই চালান রসিদ, যেখানে নিম্নমানের খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়েছে অথচ আপনার স্বাক্ষর রয়েছে, এগুলো আমার সই নয়। মানে আমি এগুলো সই করিনি, কিন্তু এগুলো কোথা থেকে এলো আমি জানি না। আমি এই 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 জিনিসপত্রের অনুমোদন তো দিইনি। এগুলো তো জাল সই। আমাকে কেউ ফাঁসাতে চাইছে, বিশ্বাস করুন আমাকে। আপনার মতো শিক্ষিত একজন মহিলা স্কুলের প্রধান হয়ে যদি এইরকম কাজ করেন, তাহলে এটা শুধু অপরাধ নয়, লজ্জারও। ম্যাডাম, আমি আমার আত্মসম্মানের থেকেও এই স্কুলটাকে বেশি ভালোবাসি। আপনি এর বিচার করুন, দয়া করে সত্যিটা খুঁজে বার করুন, বা আমাকে একটু সময় দিন।
বাচ্চাদের স্বাস্থ্যের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করতে আমরা রাজি নই সুলগ্না দেবী। স্কুল সার্ভিস কমিশনে যোগাযোগ করা হয়েছে, তারাই এসে বাকিটা ব্যবস্থা করবে। ততদিন আপনি এমনটা করবেন না ম্যাডাম, একবার ভেবে দেখুন, আমি সত্যি এসব কিছু করিনি। আমি তো শুনুন, এইসব মুখে না বড় বড় কথা অনেকেই বলে, কাজে করে কজন? আমার গ্রামে থেকে আমার গ্রামের স্কুলের বাচ্চাদের মিড ডে মিল নিয়ে এইসব তছরূপি আমি মোটেই সহ্য করব না। আমি জেলা পরিষদ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবার কাছে আপনার নামে অভিযোগ জানাবো। কিভাবে আপনাকে এই স্কুল থেকে সাসপেন্ড করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। কিন্তু আমি তো বলছি আমার কোনো দোষ নেই। যদি আমার সত্যি সত্যি কোনো দোষ প্রমাণিত হয় তাহলে নিশ্চয়ই আমি তার জন্য শাস্তি মাথা পেতে নেব। এই স্কুলকে আমি আমার সর্বস্ব দিয়েছি, আমি কোনো অন্যায় করিনি। এইসব মুখে বড় বড় কথা যারা বলে আসলে তারাই সব থেকে বড় বদমাইশ লোকজন। এমন একটা ভয়ঙ্কর অভিযোগে সুলগ্নার মন একেবারে অস্থির হয়ে উঠেছে। এমন একটা জঘন্য ষড়যন্ত্র যে ওর বিরুদ্ধে হতে পারে এমনটা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি ও। জানে না এই ষড়যন্ত্রের জাল থেকে কিভাবে বেরোবে। বোধহয় কেরিয়ারটা এবার শেষ হয়ে যাবে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভিতরে ভিতরে রাগে ঘেন্নায় শেষ হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ই হঠাৎ শুনতে পেল গজেনের গলা। আমাদের ম্যাডাম কোনো ভুল করেনি। ম্যাডাম এরকম অন্যায় করতেই পারে না। ম্যাডামের নামে এসব অন্যায় কথাবার্তা বলে ম্যাডামকে ছোট করার চেষ্টা করলে কিন্তু চারিদিকে হেভি শোরগোল পড়ে যাবে। এই গজেন, তুই এখানে কি করছিস? বাচ্চা ছেলে, নাক টিপলে দুধ বেরোয়, পঞ্চায়েত অফিসে এসে চোপা দেখাচ্ছিস আমায়? আমি যা বলছি ঠিকই বলছি। কি যেন একটা বলেছিলে না তুমি, দিদিমণির নামে নাকি কোথায় কি কমপ্লেন করবে? যাও করো সেসব, আমিও না হয় তারপর সেখানে গিয়ে ভিডিওটা দেখিয়ে আসবো। কথাগুলো শেষ করেই গজেন জন্মদিনে দিদিমণির থেকে উপহার পাওয়া অ্যান্ড্রয়েড ফোনটা বের করে ভিডিও প্লে করে দিল আর রেখে দিল পঞ্চায়েত প্রধানের টেবিলের ঠিক উপর। অত্যন্ত উৎসাহী চোখ নিয়ে চোখ রাখল পঞ্চায়েত অফিসে সেই মুহূর্তে উপস্থিত সকলে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের অন্ধকারে স্কুলের পিছনের দরজার তালা ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে কয়েকজন মুখে কালো কাপড় বেঁধে লোক ঢুকে পড়ছে স্টোর রুমের ভিতর। তারপর সেখান থেকে বস্তা বন্দি করা ভালো ভালো খাবারের সামগ্রী, চাল ডাল ত্রিপল সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে স্কুলের বাইরে অন্ধকারে রাখা একটা মোটর ভ্যানের দিকে। আর তার পরিবর্তে সেখানে রেখে দিচ্ছে নিম্নমানের কিছু খাদ্য সামগ্রী বোঝাই করা বস্তা। আর এই গোটা ব্যাপারটা ঘটছে বিক্রমের উপস্থিতিতে। ভিডিওতে স্পষ্ট দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বিক্রমকে। এই দৃশ্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলেন না পঞ্চায়েত প্রধান। মেজাজ হারালেন তিনি। এই গজেন, তুই ওই ভিডিও পেলি কোথা থেকে? তুই ওখানে কি করছিলি? এভাবে তুই আমার ছেলেটাকে ফাঁসাতে চাইছিস? যত বড় মুখ নয় তত বড় কথা। এক্ষুনি ডিলিট কর এই ভিডিও। ওর ফোন থেকে না হয় ডিলিট করলেন? গ্রামের এখন প্রচুর মানুষের ফোনে এই ভিডিও এতক্ষণে চলে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একদম ভাইরাল করে দেব। তারপর দেখবেন লোকাল নিউজ চ্যানেলেও খবর হয়ে গেছে। বাড়িতে যান, টিভির রিমোটটা দিয়ে টিভিটা অন করবেন, দেখবেন আপনার ছেলের খবর। পঞ্চায়েত প্রধানের ছেলে বিক্রম স্কুল থেকে মিড ডে মিলের চাল চুরি করে পাচার করছে। হেডলাইন, ব্রেকিং নিউজ। তারপর আপনার হম্বিতম্বি ধোপে টিকবে তো? তার মানে তোরা সবাই প্ল্যান করে আমার ছেলেটাকে ফাঁসাচ্ছিস? তোদের দেখে নেব। চুপ করুন। থাকেন তো 5 বছরের জন্য। ভোটের হিসেব উল্টে দিলেই না শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। একদম গলা তুলে কথা বলবেন না। আপনারা জনপ্রতিনিধি, ভাবতেও লজ্জা হয়। জনগণের সেবা করতে এসে তাদের থেকে লুটপাট করে নিজেদের আখের গুছিয়ে নেন আপনারা। এমনটা আর চলবে না। এবার উল্টো গোনা শুরু করুন। দেখুন না এই জল কোথা থেকে কোথায় গড়ায়।
বুঝতে পারছেন না এখনো। কি যেন বলছিলেন ওই ম্যাডামের নামে? কি সব অভিযোগ করবেন, কোথায় কোথায় যাবেন, তা করুন না। আমরা গ্রামের লোকজন, ওই জেলা পরিষদ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সব জায়গায় গিয়ে এই ভিডিও প্রমাণ সহকারে দেখিয়ে আসব। তারপর সাসপেন্ড কে কাকে করে সেটা না হয় বুঝে নেব। আমি বুঝতে পারছি ষড়যন্ত্র হচ্ছে। আমি কারো নামে কোথাও কোনো অভিযোগ করছি না, শুধু ওই ভিডিও ডিলিট করে দে। আরে বাবা, আমার ফোন থেকে ডিলিট করে দিয়েও লাভ হবে না। এই ভিডিও এখন গ্রামের অনেকের মোবাইলেই ছড়িয়ে পড়েছে। আর সবাই জেনে গেছে আপনাদের আসল স্বরূপ। এবার পাত্তারি গোটানোর সময় এসেছে। এই যে মা সরস্বতীর মতো ম্যাডামকে আপনারা যেদিন কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন, সেদিনই আপনাদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। এবার সাজা পাওয়ার পালা। আমার কাছে সব খবর ছিল। রাতের অন্ধকারে বিক্রম কি করতে পারে তার সমস্ত ধারণা আমার আছে। তাই যেদিন ম্যাডামের একদম ঘর পর্যন্ত ঢুকে ওনাকে থ্রেট করছিল, ঠিক সেদিনই আমি চাইলে চলে আসতে পারতাম, কিন্তু আসিনি। জানলার ওপার থেকে সবটা শুনেছিলাম। আর তারপর জানতাম বিক্রম কি করতে পারে, জানতাম এমনই একটা কিছু করে ম্যাডামের এগেনস্টে ষড়যন্ত্র করত, সেটা আমার ভালো করেই জানা ছিল। তাই যেদিন সমস্ত চুরি চামারিগুলো করার জন্য স্কুল গেট পর্যন্ত পৌঁছেছিল ছেলেটা, আমি তখনই গজেনকে নিয়ে পৌঁছে গেছিলাম ওখানে। তারপর গজেনকে দিয়েই ভিডিও রেকর্ড করাই, আর তারপর রেখে দিই নিজেদের কাছে। এবার আর একবার বাড়াবাড়ি করলে বিক্রমকে আর সঙ্গে আপনাকেও জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আর কিছু বলতে পারলেন না সরলা দেবী। নিজের সিট থেকে উঠে গটগট করে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। এদিকে কান্নায় ভেঙে পড়ল সুলগ্না। অনেক ধন্যবাদ গজেন, তুই আমার ছোট ভাইয়ের মতো। আজ তুই না থাকলে আমি তো সত্যিটা প্রমাণ করতেই পারতাম না। অনেক উপকার করলি তুই আমার। আমি গোটা জীবন কৃতজ্ঞ থাকবো তোর। তুমি এসব কি বলছো গো? তুমি আমার যে উপকার করেছো তাতে আর এটা তো এমন কিছুই নয়। তুমি ছিলে বলে আমার লড়াইটা আরো অনেক সহজ হয়েছে। সংসারের হালটা ধরতে পেরেছি, আর তোমার কাছে যে একটু একটু করে পড়াশোনা করছি তার একটা গুরুদক্ষিণা দিতে হয় না? তাই তোমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র ভেস্তে দিয়ে আমি আমার গুরুদক্ষিণাটা দেওয়ার চেষ্টা করলাম। ও আচ্ছা, গজেনই শুধু উপকার করলো না, আর আমি তো বানের জলে ভেসে এসেছি। ঠিক আছে, চললাম। না না অগ্নি, ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। তবে তোমার উপর আমি একটু রেগে আছি। ও তো আর নতুন কিছু নয়, রোজই থাকো। না না, তুমি কোথায় চলে গিয়েছিলে? দুদিন ধরে তোমায় ফোনে পাচ্ছিলাম না। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না কি হলো। আর বিক্রম ওইভাবে আমার বাড়িতে। বুঝতে পারছো না কোথায় গিয়েছিলাম? যদি আমি উদাও না হতাম, তাহলে আজকে সঠিক সময় এই প্রমাণ সমেত এখানে তোমাকে উদ্ধার করতে আসতে পারতাম। কি এবার বুঝতে পারছো কোথায় গেছিলাম? ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ও ধন্যবাদ পরে হবে। ওসব আবার নিজের লোকেদের ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? আমি হলাম তোমার নিজের লোক, নিশ্চিন্তে কাজ করে যেতে হবে। স্কুলকে যেমন ভালোবাসছো সেভাবেই ভালোবেসে যাও। সব সময় জানবে তোমাকে ভালোবাসার জন্য দূর থেকে আমি তো রয়েছি। এতটুকু নোংরা আঁচ কিন্তু লাগতে দেব না তোমার গায়ে। আনন্দে আর লজ্জায় রাঙা হয়ে উঠল সুলগ্নার মুখ। এক ঘর পঞ্চায়েতের লোকজনদের সামনে এসব বলছেটা কি ছেলেটা? ওর মাথা ঠিক আছে তো? তার উপর ফচকে গজেনটা হঠাৎ করেই মুখে আওয়াজ করে উঠল, আজকের শুক্রবারের গল্প একলা প্রেমিক এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু করতে হবে। আর ভালো না লাগলে কি করতে হয় সেটা মনে আছে তো? ডিসলাইক আবার কি। আর হ্যাঁ, যদি আজকে আপনারা কেউ প্রথমবারের জন্য এই চ্যানেলের গল্প শোনেন, তাহলে কিন্তু একবারের জন্য রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করেই ফেলুন।
আর সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিল তাদের নাম ঘোষণায়। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, সঞ্জয় দাস, সৌম্যদীপ সামন্ত, ঝুমা মণ্ডল, শান্তনু বর্মন, ঈশানী ঘোষ, নিয়তি সিং, জয়শ্রী কুমারী, রচনা সামন্ত, সীমা সরকার, সোনালী চক্রবর্তী, মোনালিসা দত্ত, তন্ময় দাস সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। তবে তার আগে আরও একবার মনে করিয়ে দিই, ভালোবাসার মরশুমের নতুন ভেঞ্চার ভূতের গল্পে সমৃদ্ধ শুধুমাত্র ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা। প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকছি। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে তাহলে চটপট এই গল্পের ডেসক্রিপশন বক্সে চলে যান, দেওয়া আছে চ্যানেলের লিংক। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন ভূত চর্চা, শুধুমাত্র ভূতের গল্প, শনিবার রাত্রি 11টায়। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, গ্রাম পঞ্চায়েত প্রধান তার নাম কি ছিল? যদি গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে কিন্তু উত্তরটা ভীষণ সহজ। তাই আর দেরি না করে চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন কমেন্ট বক্সে সঠিক উত্তর। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। আবার কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর 3:30 আর তারপর আগামী শুক্রবার রাত্রি 8টায়। তবে তার আগে আগামীকাল অর্থাৎ শনিবার ভূত চর্চায় রাত্রি 11টায়। ভালো থাকবেন সকলে। আজকের রথের দিনটা সবাই খুব আনন্দ করে কাটান আর এখন থেকে ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাতেও থাকুন।